নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামকে টার্গেট করে জিকের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে, আজকে তার 2 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন বাছাই করা সেরা 30টি প্রশ্ন উত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন তোমাদের ক্লাস হয়ে আসছে। তো এই ক্লাসের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করবো। এখানে প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। ওকে, চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, কার আদেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটনাটি 1919 সালের 13ই এপ্রিল ঘটেছিল। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। গান্ধীজি এবং তার অনুগামীরা, পুরো ডিটেলসটা এখানে দেখে নাও, আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের ফ্যাক্টটা বুঝতে সুবিধে হয়। গান্ধীজি এবং তার অনুগামীরা রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ব্রিটিশদের বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছিল। অর্থাৎ মানে কোনো ভারতীয়কে কি করা হয়েছিল, অ্যারেস্ট করার জন্য কোনো রকম কোনো রুলস রেগুলেশন ফলো করা হতো না ব্রিটিশদের দ্বারা। বৈশাখী উপলক্ষে কিছু অহিংস প্রতিবাদীরা জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিলেন। গান্ধীজির নেতৃত্বে কমান্ড সেনা জেনারেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ারের আদেশে তার সৈন্যবাহিনীর দ্বারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করা হয়। এবং সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দিতে পারে। তো এইটাও অবশ্যই মনে রাখবে, কোথায় ঘটনাটি ঘটেছিল, কত সালে ঘটেছিল, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। পরবর্তী ইম্পর্টেন্ট এখান থেকে যে প্রশ্নটা আসে, যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী দুটো উপাধি ত্যাগ করেছিলেন। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, আর মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি পরিত্যাগ করেছিলেন। পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডায়ার, যিনি এই পদক্ষেপের পক্ষে তার অনুমোদন দিয়েছিলেন, 1940 সালে তাকে উধম সিং লন্ডনে গিয়ে হত্যা করেছিলেন, হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন এবং তারপরে উধম সিংকে শাস্তি দেওয়া হয়। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইখান থেকে তোমাদের দেখবে বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্নটা আসে। তো এই লিস্টটা দেখে গেলে আশা করছি এই মানে প্রশ্ন থেকে আর কোনো রকম কোনো আটকাবে না। দেখো, লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন তাহলে? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ ইংরেজ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। শেষ এবং প্রথম ভারতীয় ভাইসরয় চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এই যে কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে আমি তোমাদের দিয়েছি না, এই লাইনগুলো খুব ভালো করে পড়ে নাও। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। তাহলে এইখান থেকে যে টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসুক না কেন ডেফিনেটলি তুমি পারবে। অবশ্যই এটা ভালো করে 2-4 বার পড়ে নাও। ওকে, নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1856, 1857, 1858 নাকি 1890? তো প্রত্যেকে ট্রাই করবে কমেন্ট সেকশনে আনসার দেওয়ার। ওকে, আমি তোমাদের কমেন্টে ডেফিনেটলি হার্ট প্রোভাইড করে দেবো। যদি ভালো লাগে ক্লাসটিকে একটা অবশ্যই লাইক করবে আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে। সঠিক উত্তর হবে অপশন বি, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সংস্থা হিসেবে 41 জন সদস্যের একটি সিনেট গঠন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছিলেন কে? মহারাজা মহেশ্বর সিং বাহাদুর। তিনি দ্বারভাঙ্গার মহারাজা ছিলেন। এটি এশিয়ার প্রথম বহু বিভাগীয় এবং পশ্চিমা শৈলীর প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয় কলকাতা ইউনিভার্সিটি। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে টার্গেট করে একটি 2-in-1 সাজেশন বুক এবং 2টি প্র্যাকটিস সেট এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। এই যে 2-in-1 সাজেশন বইটি রয়েছে দেখতে পাচ্ছ, একদম সাজেশন ভিত্তিক প্রত্যেকটি বিষয় থেকে তোমরা বিভিন্ন ওয়ান লাইনার এবং এমসিকিউ পেয়ে যাবে। পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের সমাধান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে এই বইটি 2টি পরীক্ষা একসাথে কভার হবে, যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। পাশাপাশি তুমি যদি চাইছো যে আমার সমস্ত সিলেবাস কভার আছে, অনেক কিছু পড়া আছে, আমি চাই এখন নিজেকে আমার যাচাই করে নিতে, তাহলে
তোমার জন্য সেরা প্র্যাকটিস সেট রয়েছে আমাদের কাছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার বলে এই বইটি। অর্থাৎ ডব্লিউবিপির নতুন সিলেবাস অনুযায়ী সেরা প্র্যাকটিস সেট হচ্ছে এই সেটটি, এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য রয়েছে প্রিলিমিনারি প্র্যাকটিস সেট, একদম নতুনভাবে এডিশন চলে এসছে। তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, অ্যামাজন ফ্লিপকার্টে তো ডেফিনেটলি পাবে, এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। বাট সব থেকে বেশি ডিসকাউন্টের জন্য অবশ্যই এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। তরুণের স্বপ্ন গ্রন্থটি কার রচনা? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায় নাকি অরবিন্দ ঘোষ? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুভাষচন্দ্র বসু ইজ দি কারেক্ট অ্যান্সার। তরুণের স্বপ্ন গ্রন্থটি রচনা করেন সুভাষচন্দ্র বসু। দেখো সুভাষচন্দ্র বসু সম্পর্কে কতগুলো ফ্যাক্ট আমরা দেখে নিই যেগুলো পরীক্ষায় আসতে পারে। তিনি ফরওয়ার্ড ব্লক কত সালে গঠন করেন? 1939 সালে, পরীক্ষাতে আসতে পারে। স্বরাজ নামক ইংরেজি পত্রিকা প্রকাশ করতেন কে? সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার? সুভাষচন্দ্র বসুর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? এটা অনেক সময় পরীক্ষাতে আসে। গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয়, আর রাজনৈতিক বা পলিটিক্যাল লিডার ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু অনেক সময় আসে পরীক্ষাতে, চিত্তরঞ্জন দাস। ওকে, দেখো তোমাদের এই যে এমসিকিউ পাশাপাশি এক্সপ্লেনেশন, এই সহযোগে ক্লাসটি করলে তুমি কোনোদিন ভুলবে না এবং গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন তোমার সলভ হয়ে যাবে। তাই অবশ্যই প্রত্যেকে ক্লাস থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করতে কিন্তু ভুলবে না কেউ। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কোন ধরনের মাটিতে তুলো চাষ সব থেকে ভালো হয়? তুলো চাষ সব থেকে ভালো হয় ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, যাই বলো না কেন, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে ভালো তুলো চাষ হয় রেগুর মৃত্তিকায়। এরপরে দেখো হিউমাস সারযুক্ত লৌহ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষে ভালো হয়, অর্থাৎ চা চাষের উপযোগী মৃত্তিকা যদি বলে হিউমাস যুক্ত মাটি। ধান চাষের জন্য নদীর উর্বর পলি মাটি সব থেকে বিখ্যাত, দোআঁশ মাটিও ভালো হয়, এঁটেল মাটিতেও জল ধারণ ক্ষমতা বেশি, তাই ধান চাষের ক্ষেত্রে এঁটেল মাটিও কিন্তু উপযোগী। আচ্ছা, কালো মাটি তুলার জন্য উপযুক্ত। আর একটা তোমাদের পয়েন্ট এখানে দেওয়া হয়নি, সেটি হচ্ছে জাফরান চাষ, যেটা হচ্ছে কারেওয়া মৃত্তিকা হয় এবং জম্মু কাশ্মীরে পাওয়া যায়, এটা প্রত্যেকে লিখে নাও। জাফরান চাষ কোথায় হয়? জম্মু কাশ্মীরে। কোন মৃত্তিকায় হয়? কারেওয়া মৃত্তিকাতে ভালো হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের অন্তর্বাহিনী নদীর উদাহরণ? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, লুনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্তর্বাহিনী নদীর উদাহরণ বললে লুনি হবে সঠিক উত্তর। যদি আমাকে বলতো পশ্চিমে প্রবাহিত দীর্ঘতম নদীর নাম কি, তাহলে নর্মদা হতো উত্তর। এইখানে আমরা একটু ডিটেলসে দেখব। দেখো এখানে সমুদ্রে মিলিত না হয় না এমন অন্তর্বাহিনী নদী সাধারণত আমরা কোথায় দেখতে পাই? ভারতবর্ষের রাজস্থানে মরুস্থলীয় অঞ্চলে। একটি অন্তর্বাহিনী নদী হলো এমন একটি নদী যেখানে নদীটি কোনো মহাসাগর বা সমুদ্রে পৌঁছায় না, তবে একটি হ্রদ বা অভ্যন্তরীণ সমুদ্রে তার পতিত হতেই পারে। লুনি, ঘরঘরা, রূপনারায়ণ, মেধা ইত্যাদি হলো অন্তর্বাহিনী নদীর উদাহরণ ভারতবর্ষে। ঘরঘরা অন্তর্বাহিনী ডিসকাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হিসেবে বিবেচিত হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্যের সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে? খুব ভালো করে প্রশ্নটা দেখবে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে অনেকবার এসছে, রিপিট হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, ঝাড়খণ্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের মোট 9টি জেলার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাথে রয়েছে। আর ভারতের দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে রয়েছে এটাও পরীক্ষাতে আসে, সেটাও কিন্তু বাংলাদেশ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কোনটি? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রূপনারায়ণ নদীর উৎস ছোটনাগপুর মালভূমির ধলেশ্বরী বা ধলকিশোরী নদী, ধলকিশোরী। এটি পুরুলিয়া শহরের উত্তর পূর্ব প্রদেশে অবস্থিত। এটি বাঁকুড়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত, যেখানে এটি দ্বারকেশ্বর নদী নামে পরিচিত। এটি ঘাটাল শহরে অবস্থিত, শিলাবতী নদী দ্বারা যুক্ত হয়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। হলদি নদী কংসাবতী এবং কেলেঘায় মিলিত প্রবাহ। তাহলে এটাও তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকে এই যে পয়েন্টগুলো দিয়েছি না, খুব ভালো করে দেখবে কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন, কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর হবে সঠিক উত্তর, অপশন সি, উত্তর দিনাজপুর ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি। নেক্সট পরবর্তী প্রশ্ন,
বৈদ্যুতিক হিটারে কোন ধাতুর ব্যবহার বা কোন ধাতুর তার আমরা ব্যবহার করে থাকি? নাইক্রোম, অ্যালুমিনিয়াম, তামা নাকি দস্তা? রাইট অ্যান্সার উইল বি অপশন এ, নাইক্রোমের তার আমরা ইউজ করে থাকি বৈদ্যুতিক হিটারে। দেখো, নাইক্রোম একটি সংকর ধাতু যার উপাদান হচ্ছে নিকেল, লোহা এবং ক্রোমিয়াম। এটি বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভারী জলের উদাহরণ? নিম্নের কোনটি ভারী জলের উদাহরণ? মানে ভারী জল বলতে এখানে সংকেতটা আমাকে জানতে হবে, D2O, ডয়টেরিয়াম। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রেশম চাষকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে VVI করে দেবে। সঠিক উত্তরটি হয়ে যাবে, রেশম চাষকে আমরা বলে থাকি সেরিকালচার। অপশন সি। এইখান থেকে বেশ কিছু পয়েন্ট আসে, যেরকম মৌমাছি প্রতিপালনকে আমরা বলে থাকি এপিকালচার। আচ্ছা, পিসিকালচার বলে থাকি মৎস্য চাষকে, আর সেরিকালচার আমরা বলি রেশম চাষকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি? 20টি। অপশন ডি হবে রাইট উত্তর। পরবর্তী প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইলোকুইনন নাকি রেটিনল? দেখো, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখো, ক্যালসিফেরল ভিটামিন ডির রাসায়নিক নাম, টোকোফেরল ভিটামিন ইর রাসায়নিক নাম, রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম, আর ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকে? সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে 6 মাস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সংবিধান দিবস কবে পালিত হয়? তো তোমরা প্রত্যেকে জানো আজকে সংবিধান দিবস, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, 26 নভেম্বর। এখান থেকে দুটো বা তিনটে প্রশ্ন আসে এখন, যেরকম সংবিধান কবে গৃহীত হয় ভারতের, কবে কার্যকরী হয়, এইগুলো। 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি সংবিধান কার্যকরী হয়। এবং এই বছর 2024 সালে ঘোষণা করা হয়েছে 25শে জুন ভারতবর্ষে পালিত হবে সংবিধান হত্যা দিবস, এবং এটা হচ্ছে নেক্সট ইয়ার থেকে পালিত হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? অপশন বি 1975 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1975। সিকিম সম্পর্কে ডিটেলসে প্রত্যেকে দেখে নাও। সিকিম হচ্ছে ভারতের 22তম রাজ্যে পরিণত হয় 1975 সালের 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটি ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা তকমা পায়, যার আয়তন 7096 কিলোমিটার, এর ভৌগোলিক আয়তন স্কয়ার কিলোমিটার, এবং জনসংখ্যা 5,40,000। এটি একসময় হিমালয়ের একটি ক্ষুদ্র রাজ্য ছিল, যেটা হচ্ছে খ্রিস্টীয় 17 শতাব্দী থেকে প্রায় 3 শতাব্দী ধরে বংশগত রাজতন্ত্র ছিল সেখানে, পরবর্তী ক্ষেত্রে ভারতের সাথে যুক্ত হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জনসংখ্যার ইতিহাসের প্রেক্ষাপটে নিম্নলিখিত বছরগুলির কোনটি ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড নামে পরিচিত? প্রত্যেকে VVI করবে। ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড, চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন এ, 1921 সালকে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন কমিটি দ্বারা ভারতে দারিদ্র্যের প্রথম অনুমান করা হয়েছিল? এটা বিগত বছর এসএসসির একটা প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনের মধ্যে অপশন ডি, লাকদাওয়ালা কমিটি। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো, বর্তমানে প্রশ্নপত্রের যেভাবে মান চেঞ্জ হচ্ছে, তোমাকে অবশ্যই একটু ডেপথে স্টাডি করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না। লাকদাওয়ালা কমিটি সম্পর্কে আমরা দেখবো 1993 সালে অধ্যাপক ডিটি লাকদাওয়ালার সভাপতিত্বে গঠিত হয় এই কমিটি। 2011 সাল পর্যন্ত সরকারি দারিদ্র্য সীমা সম্পূর্ণরূপে 1993 সালে লাকদাওয়ালা কমিটির সুপারিশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, জর্ডনের রাজধানী কোনটি? জর্ডনের রাজধানী হচ্ছে আম্মান। অপশন বি হবে সঠিক উত্তর, আম্মান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্বোডিয়ার রাজধানী নমপেন, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। এই প্রশ্নটি রিসেন্টলি পিএসসি ক্লার্কশিপে দিয়েছিল। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, হাজার চুরাশির মা কার লেখা? এর আগের দিন আমরা মহাশ্বেতা দেবীর আর একটা বই দেখেছিলাম, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবীর। আচ্ছা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য, সুভাষ মুখোপাধ্যায়ের গ্রন্থাবলী পদাতিক, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, এটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার স্বাদ। নেক্সট কোয়েশ্চেন, নিমির কোন খেলা, আচ্ছা এখানটায় টাইপিং মিস্টেক, নিম্নের কোন খেলাতে
সব থেকে বেশি খেলোয়াড় থাকে? কোন খেলাতে সব থেকে বেশি খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, রাগবি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখো রাগবি ফুটবলে প্রতি দলে 15 জন খেলোয়াড় থাকে, ক্রিকেট এবং ফুটবলে 11 জন করে থাকে, ভলিবলে থাকে 6 জন খেলোয়াড়। তাহলে এই যে কোন দলে কত খেলোয়াড় থাকে এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। বিভিন্ন স্পোর্টস কোন ট্রফি দেওয়া হয়, আচ্ছা স্পোর্টসের সাথে যুক্ত বিভিন্ন শব্দ বা টার্মিনোলজি সেগুলো আসে তোমাদের স্ট্র্যাটেজিকের। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কলকাতা পুলিশের জন্য ক্লাস অলরেডি রয়েছে। এই টাইপের ক্লাসগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই প্রত্যেকে একবার দেখে নিও, প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প সবুজ শ্রী কত সালে চালু হয়? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 2016, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সবুজ শ্রী প্রকল্পের উদ্দেশ্য চারা গাছ রোপণ করা। এই প্রকল্প চালু হয় 2016 সালে। আচ্ছা কন্যাশ্রী প্রকল্প এটাও আসে 2013 সালে, এটি চালু হয়। পরবর্তী প্রশ্ন, লিনাক্স কি? লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। কম্পিউটার থেকে প্রশ্ন একটি দুটি আসে পরীক্ষাতে ডব্লিউপি তে, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার উন্মোচন করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। দেখো আমরা এই যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছি জিকের উপরে, এইখানে সমস্ত বিষয়ের প্রশ্ন মিক্স আপ পাবে তুমি। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমি, সমস্ত কোয়েশ্চেন যেগুলো পরীক্ষাতে আসতে পারে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রোমানিয়া। রোমানিয়ার রাজধানী আমরা দেখবো বুখারেস্ট। অফিসিয়াল ভাষা হচ্ছে রোমানিয়ান। মহাদেশ হচ্ছে ইউরোপ, ইউরোপ মহাদেশে অবস্থিত। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024 কাকে প্রদান করা হয়েছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, জেনি এরপেনবেককে। খুব ভালো করে প্রত্যেকে দেখে নাও, যদিও এখানটা ডিটেলসে জানার প্রয়োজন নেই, তাও আমি 2022-23 গুলো দিয়েছি, মানে কারেন্ট অ্যাফেয়ার্স স্টাফ করে দিতে পারে। 2022-এ কে পেয়েছিলেন? গীতাঞ্জলি শ্রী। আচ্ছা 2023-এ আইরিশ লেখক পল লিঞ্চ। এই নামগুলো দেখে নাও। 2024-এ জেনি এরপেনবেক পেলেন, কিসের জন্য পেয়েছেন? কাইরোস উপন্যাসের জন্য, নোবেলের জন্য পেয়েছেন কাইরোস। নেক্সট, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নাম কি? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নাম হচ্ছে অগ্নিবান, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। চেন্নাই ভিত্তিক স্টার্টআপ অগ্নিকুল কসমস বিশ্বের প্রথম মহাকাশ রকেট চালু করেছে, যার নাম হচ্ছে অগ্নিবান। নেক্সট কোয়েশ্চেন, ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে কোন দেশ? অপশন ডি, ওমান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঘূর্ণিঝড় দানা নামকরণ করছে কাতার, এটা আমরা আগের দিন ক্লাসেও দেখেছি। ওকে চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিজ্ঞানীরা কোন দেশে পৃথিবীর গভীরতম ব্লু হোল আবিষ্কার করেছে? সঠিক উত্তর অপশন বি, মেক্সিকো ইজ দি কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা 30টি জিকে প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন তোমাদের ডব্লিউবিপি এবং কেপি এক্সামকে টার্গেট করে। আশা করছি কাজটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক শেয়ার করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।